সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ ও অন্যান্য সুধীমণ্ডলী, আপনারা এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্তে বসে কিশোর বাতায়নের অনলাইন ক্লাসগুলো উপভোগ করছেন, সবাইকে আজকের ক্লাসে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি স্বাগত জানাচ্ছি। আহমদ হুসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। সবাইকে ঈদ মোবারক। আমার বিশ্বাস যে আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরা দীর্ঘ ঈদের কারণে একটি গ্যাপ হয়েছিল আমাদের। সেই গ্যাপে আমরা ক্লাস যে আমাদের সাসপেন্ড ছিল, আবার নতুন করে আমাদের ক্লাসটা শুরু হলো এবং আশা করছি যে এইটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে। আমরা আজকে হাজির হয়েছি। অলরেডি তোমরা জানো যে আজকে আমাদের কি ক্লাস হবে। বাংলা ব্যাকরণের উপরে ক্লাস হবে এবং বাচ্চার উপরে ক্লাস হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও তোমাদের যে সকল বন্ধুরা এখনও আমাদের সাথে যুক্ত হয়নি, তাদেরকে টেক্সট করে মেসেজ করে বলে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আর তোমরা তোমাদের মধ্যে যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দাও। প্লাস সেই সাথে তোমরা এই ক্লাসটিকে যত দ্রুত সম্ভব বিভিন্ন গ্রুপে, পেজে, টাইমলাইনে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা বা অন্যান্যরা দেখার সুযোগ পাই। তাহলে চলো, আমরা আর আজকে কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। আসো, আমরা আজকে পড়ব হচ্ছে বাচ্চ। বাচ্চ শুরুতেই আমরা এই বাচ্চটা কি এটাকে বুঝবো, তারপরে সংজ্ঞায়ন করব। সংজ্ঞায়নের পরে এর প্রকারভেদ কতগুলো জানবো। প্রকারভেদের পরে আমরা প্রত্যেকটা প্রকারভেদের কতগুলো স্পেশালাইজ দিক আছে, যেমন ওই প্রকারটা কেন এইটা প্রকার হলো, এইটার বৈশিষ্ট্য কি, এইটার স্ট্রাকচারটা কি, গঠনটা কি, এবং সবশেষে জানবো আমরা একটা বাচ্চ থেকে আরেকটা বাচ্চে আমরা কিভাবে পরিবর্তন করব, কনভার্ট করব, সেগুলো খুঁটিনাটি বিষয়ে আজকে আমরা জানব। তাহলে আর আমরা কালক্ষেপণ করছি না, চলো সরাসরি এবার ক্লাসে চলে যাই। ওকে, তাহলে আমি শুধু একটু দেখে নিতে চাই যে আমার বন্ধুরা কারা কারা আমাদের সাথে আছো। শুধু 1 মিনিট আমি একটু মিলিয়ে নিব, তারপরে সোজা ক্লাসে চলে যাব। কেমন? আচ্ছা, হ্যাঁ, বাই দিস টাইম আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক বন্ধুরাই আমাদের সাথে যুক্ত হয়েছ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, বাচ্চ, আমরা প্রথমে যদি এই শব্দটিকে সংজ্ঞায়ন করি, এই যে বাচ্চ, এটিকে ভাঙলে পাবো আমরা এই বচ, বচ ধাতু যোগ জ। এইটার মানে হচ্ছে, এই বাচ্চ মানে হচ্ছে বক্তব্য। বক্তব্য এটা ইংরেজিতে আমরা জানি এটাকে কি বলে, ইংরেজিতে বলা হয় ভয়েস। তাহলে আমরা এখন এটা শাব্দিক অর্থ জানলাম, বাচ্চ মানে কি, বক্তব্য। আমরা যদি পরিভাষা চিন্তা করি যে ব্যাকরণের ভাষায় বাচ্চ কাকে বলে, তাহলে আমি কতগুলো আগে বাক্য লিখব, বাক্য লিখে কতগুলো জিনিস আগে বুঝবো, বোঝার পরে তোমরাই এটা একটা সংজ্ঞা দাঁড় করাতে পারবে, তোমরাই তৈরি করতে পারবে যে ওকে। সাপোজ আমি আগে কয়েকটি বাক্য লিখে মনোযোগ দিয়ে দেখো যে আমরা লিখলাম হচ্ছে, আমরা এই চিড়িয়াখানা দেখলাম। যদিও এই বছর আমাদের চিড়িয়াখানার দেখাটা সম্ভব হয়নি, এ একটি বাক্য। আবার বললাম, আমাদের দ্বারা
আমাদের দ্বারা চিড়িয়াখানা দৃষ্ট হলো, এই একটি বাক্য। আর আমরা যদি এরকম বলি আমাদের চিড়িয়াখানা দেখা হলো। খেয়াল করো, আমি কিন্তু 3টি বাক্য লিখেছি এখানে। আমরা চিড়িয়াখানা দেখলাম, আমাদের দ্বারা চিড়িয়াখানা দৃষ্ট হলো বা দেখা হলো বলতে পারি আমরা, আর আমাদের চিড়িয়াখানা দেখা হলো। তাহলে দেখো যে এখানে আমরা যদি ক্রিয়ার রূপটা দেখেন, দেখলাম কারা? আমরা। দৃষ্ট হলো কি? চিড়িয়াখানা। দেখা হলো কি? দেখা হলোই, চিড়িয়াখানায় দেখা হলো। তাহলে এই যে ক্রিয়ার যে রূপটা কখনো ডিপেন্ড করছে কর্তাকে, কখনো ডিপেন্ড করছে কর্মকে, কখনো ক্রিয়ার ভাবটা প্রধান থাকছে। তাহলে দেখো এইটা এই 3টি বাক্যের মধ্যে আমার কিন্তু কোনো পার্থক্য নাই। এই 3টি বাক্যের মধ্যে কি? 3টি বাক্য কিন্তু একই জিনিস, এটার প্রকাশভঙ্গিটা ভিন্ন, কিন্তু 3টার অর্থ কি? একটাই। আমরা উপস্থাপন করেছি 3 রকমে, 3টি স্টাইলে, কিন্তু এখানে কি বলে যে 3টা বাক্যের অর্থ বা ভাব কি? একই জিনিস, এখানে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এটার মানেও চিড়িয়াখানা দেখা, এটা আমাদের দ্বারা দেখা, একই কথা। আমরা চিড়িয়াখানা দেখলাম, বোঝা গেল? এখন আমরা যদি এরকম বলি যে এই যে দেখো জিনিস একটাই কিন্তু উপস্থাপন ভঙ্গি 3 রকম, তাহলে সেইটাকে আমরা কি বলবো? সেইটাই হচ্ছে কি? বাচ্য। এবার তাহলে আমরা বাচ্যের সংজ্ঞা লিখে ফেলো, যে এরকম লিখবা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। তাহলে দেখো আমরা এই 3টা বাক্য থেকে উদাহরণ নিয়ে আমরা এই জিনিসটার সিদ্ধান্ত নিতে পারলাম যে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। এখন বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, কয় ধরনের প্রকাশভঙ্গি আমরা এখানে পেলাম? 3 ধরনের পেয়েছি। ওকে, তাহলে এই 3 ধরনের প্রকাশভঙ্গি অনুযায়ী আমরা এগোবো। এবার আমরা চলে যাবো হচ্ছে কি, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? বাচ্য জিনিসটা কি, আর বাচ্য শব্দের বাচ্যের সংজ্ঞাটা কি, বাচ্য কাকে বলে, আমরা এই দুটো জিনিস এখন পর্যন্ত শিখলাম। আবার বলি, বাচ্য শব্দের অর্থ কি? বক্তব্য। আর বাচ্য কাকে বলে? বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে, সেইটা হচ্ছে বাচ্য কয় প্রকার। এতক্ষণে আমাদের মূল ক্লাসটা, অর্থাৎ ক্লাসের যে অভ্যন্তরীণ যে মহলটা, আমরা কিন্তু এখন মহলে ঢুকবো, একদম ভিতরে ঢুকবো। ওকে, চলো তাহলে আমরা এবার শুরু করি বাচ্যের প্রকারভেদ। ওকে, রেডি? আচ্ছা, বাচ্যের প্রকারভেদ। আমরা যদি প্রকারভেদের কথাটা বলি, দেখো প্রকারভেদ, তাহলে আমরা বলবো বাচ্য প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1, এটাকে বলা হয় কর্তৃবাচ্য। 2, এটাকে বলা হয় কর্মবাচ্য। 3, এটাকে বলা হয় ভাববাচ্য। আমরা যদি এইগুলোকে একটু করে ইংরেজির সাথে মিলিয়ে দিই, এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আছে না তোমাদের? হ্যাঁ, পড়েছো তোমরা, তো পড়ো এগুলা। হ্যাঁ, এইটা কি? এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটি কি? এটা হচ্ছে নিউটার ভয়েস। একটা নিউটার ভয়েস নামে ভয়েস আছে, আমরা এইটুকু পড়ি। আর একটা বাচ্চের পার্ট আছে যেইটা আমরা এখন পড়বো না, সব শেষে। ওইটা কিন্তু প্রকারের মধ্যে আসবে না, যেটা ইংরেজি তোমরা কি হানি ইজ সুইট। তাহলে কি হয়? হানি ইজ সুইট হোয়েন ইজ টেস্টেড। আমি অবশ্যই ইংরেজি ভালো পারি না, অনেক আগে পড়েছিলাম। তাহলে ওইটা একটা আছে কর্মকর্তৃবাচ্য, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? কোয়াসি প্যাসিভ ভয়েস।
কোয়াসি প্যাসিভ। তাহলে আমরা এখন এই জিনিসটুকু পড়ি, কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। তাহলে আমরা চলে যাই এবার কর্তৃবাচ্যে। এইবার আমরা প্রত্যেকটা বাচ্চের 3টা করে জিনিস শিখবো, মনে রাখবা। একটা শিখবো হচ্ছে সংজ্ঞা, একটা শিখবো হচ্ছে বৈশিষ্ট্য, আর একটা শিখবো হচ্ছে উদাহরণ। আমি বুঝবো কি করে? এই 3টা জিনিস আমরা প্রত্যেকটা বাচ্চের, আরেকটা সরি, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ আর একটা গঠন, আমরা গঠনটা একটু ভালো করে দেখব। এই 4টা করে জিনিস আমরা প্রত্যেকটা বাচ্চার শিখব। যদি আমি প্রত্যেকটা বাচ্চার বিশেষ করে গঠন বৈশিষ্ট্যটা জেনে ফেলতে পারি, তখন আমার একটি বাচ্চা থেকে আরেকটি বাচ্চা, কর্তৃ থেকে কর্ম, কর্ম থেকে কর্তৃ, কর্তৃ থেকে ভাব, ভাব থেকে কর্ম, কর্ম থেকে ভাব, আমাদের তখন আর চেঞ্জ করতে, পরিবর্তন করতে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তাহলে এবার চলো আমরা 1 নম্বরে চলে যাই, কর্তৃবাচ্যে চলে যাই। আসো, লেটস গো। আমরা এবার কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য জিনিসটা কি আমি তোমাদেরকে আগেই বলেছি। দেখো যে তোমরা যদি বাচ্চের প্রত্যেকটা, বা শুধু বাচ্চে না, ব্যাকরণের যে কোনো শিরোনামটা যদি ভালো করে বোঝো, তাহলে কিন্তু অর্ধেক জিনিসটা বোঝা হয়ে যায়। তাহলে বোঝা মানে কি? বুঝে নেওয়া যায়, মাথার বোঝা না কিন্তু আবার। হ্যাঁ, আমরা যদি ভালো করে শিরোনামটা বুঝতে পারি, তাহলে অর্ধেক জিনিসটা এমনি বুঝে ফেলতে পারবো। ওকে, তাহলে চলো, কর্তৃ মানে কি? কর্তৃ মানে যে করে, কেমন? তাহলে কর্তৃবাচ্য মানে কর্ণেওয়ালার সাথে ক্রিয়ার সম্পর্ক। তাহলে আমরা যদি এরকম বলি কর্তৃবাচ্য কাকে বলে, আমরা লিখব যে বাচ্চে, লিখে ফেলো যেমন শর্টপট, যে বাচ্চে কর্তা, যে বাচ্চে ক্রিয়াপদ, যে বাচ্চে ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, কর্তার অনুসারী হয়, অনুসারী হয়, বা যে বাচ্চের ক্রিয়াটি কর্তা অনুযায়ী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। তার মানে কি? আমরা এখানে বলেছিলাম আমরা চিড়িয়াখানা দেখলাম, দেখলো কে? আমরা। তাহলে দেখলামের সম্পর্ক কার সাথে? চিড়িয়াখানার সাথে না, দেখলাম, লাম মানে কি? আমরা, আমাদের সাথে। সুতরাং আমরা এইটা হবে কি? তাহলে যে বাচ্চের ক্রিয়াপদ, ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় বা কর্তা অনুযায়ী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। আমরা এই ছিল সংজ্ঞা, এরপরে দিব আমরা কি? গঠন। গঠন। ওকে, গঠনে আসো। একটি বাক্যের স্ট্রাকচার দিক থেকে একটি বাক্যের মূল অংশ 3টি। কি কি? একটি কর্তা, একটি কর্ম, একটি ক্রিয়া। আমরা আসো এই আমরা এটা লিখে ফেলি যে কর্তা, কর্ম এবং ক্রিয়া। এই যে আমরা লিখলাম, কেমন? আমি আগে গঠনটা লিখে নিই, ভালো করে দেখো। কর্তৃবাচ্যের কর্তা অলওয়েজ বিশেষ্য অবলিগ সর্বনাম পদ হবে, সর্বনাম পদ। কর্তৃবাচ্যের কর্তাটা অলওয়েজ বিশেষ্য অবলিগ সর্বনাম পদ হবে, কর্তৃবাচ্যের কর্তা। এর সাথে বিভক্তি থাকবে সব সময় শূন্য বিভক্তি, মনে রাখবা। এর কর্মটা হবে 2 রকম, কর্তৃবাচ্যের কর্ম হবে 2 রকম। একটি হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক কর্ম, আর একটা হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক কর্ম। কেমন? এই ব্যক্তিবাচক, বস্তুবাচক, ব্যক্তিবাচককে বলা হয় গৌণ কর্ম, আর এটাকে বলা হয় মুখ্য কর্ম। এর সাথে বিভক্তি যুক্ত হবে 3টা, এর সাথে একটা। এর সাথে বিভক্তি যুক্ত হবে দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী, আর এর সাথে যুক্ত হবে মাত্র একটা, শূন্য। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো। এবং কর্তৃবাচ্যের, কর্তৃবাচ্যের কর্ম হবে কর্তা অনুসারী, কর্তা অনুসারী সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এখন বৈশিষ্ট্য আমরা যদি শর্টিং করি, এগুলোই বৈশিষ্ট্য। তোমাকে বলবে এখন সাপোজ বাচ্চে, কর্তৃবাচ্যের বিশেষ করে সরি এমসিকিউ প্রশ্নগুলো কিভাবে থাকে বোর্ডে, তোমরা খেয়াল করো। এমসিকিউ প্রশ্নগুলো এরকম থাকে যে সাপোজ তোমাকে বলা হলো যে
কর্তৃবাচ্যের কর্তায় কোন পদ থাকে? তাহলে কর্তৃবাচ্যের কর্তায় বিশেষ্য থাকে, সর্বনাম থাকে। কর্তৃবাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি হয়। কর্ম কয় রকম হতে পারে? দুই রকম, ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। ব্যক্তিবাচক কর্মটাকে কি বলে? গৌণ কর্ম। বস্তুবাচক কর্মটাকে কি বলে? মুখ্য কর্ম। ব্যক্তিবাচক কর্মে বা গৌণ কর্মে কোন বিভক্তি যুক্ত হয়? দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী। বস্তুবাচকে কোনটি হয়? মাত্র একটি, শূন্য। আর কর্তৃবাচ্যের ক্রিয়াটা কেমন ক্রিয়া হয়? সমাপিকা ক্রিয়া হয়। কর্তৃবাচ্যের ক্রিয়াপদটা কার অনুসারী হয়? কর্তার অনুসারী হয়। ক্লিয়ার? আমরা একটা উদাহরণ দিলে পুরা জিনিসটা চলে আসবে। আমি যদি এরকম উদাহরণ দিই, সাপোজ খেয়াল করো, আমি বললাম সে সরি আগে বিশেষ্য আছে না, আমি বললাম সুমন অবলিক সে, আমাকে বা বললাম আমাদের বা বললাম আমায় বই দিল। সাপোজ বাক্য শেষ। তুমি এবার খেয়াল করো, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। সুমন কি? সুমন হচ্ছে বিশেষ্য পদ। সুমনের সাথে বিভক্তি কি আছে? শূন্য। অবলিক কি? সে। কে? আমরা বললাম সে কি করলো? এইটা কর্ম, এইটা হচ্ছে কর্ম। কোন বিভক্তি আছে? এখানে আছে দ্বিতীয়া। এটাও কর্ম। কোন বিভক্তি আছে? ষষ্ঠী। এটাও কর্ম। কোন বিভক্তি আছে? সপ্তমী। তাহলে সে, আমাকে, আমায় বা আমাদের, এটা কি? কর্ম। কি দিল? শূন্য। অর্থাৎ এখানে দুইটা কর্ম আছে, মুখ্য কর্ম, গৌণ কর্ম, যেটাকে আমরা কি বলি? দ্বিকর্মক ক্রিয়া বলি। তাহলে দিল কে? দিল সুমন দিল অথবা সে দিল। আমরা বাক্যে যাকে উপস্থাপন করব সেটাই এখানে এর সম্পর্কটা, দিলর সম্পর্কটা এদের সাথে, সুমন বা সে এর সাথে। ক্লিয়ার? আমার মনে হয় যে কোনো সংশয় সন্দেহ থাকার কথা না, একেবারে ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা কর্তৃবাচ্যের A to Z পেয়ে গেলাম। ওকে, আমরা এবার কর্মবাচ্যে যেতে পারবো। তাহলে আমরা এটুকু কি শিখলাম? যে বাচ্যের ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্য বলে। কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি একটি বাচ্যের কিছুই বুঝবো না, শুধু কর্তা অংশ ধরে যাব, তাহলেই সে সঠিক ট্র্যাকে থাকবে এবং সঠিক বাচ্য নির্ণয় করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। শুধু এখানে সমস্যা আছে, এখানেও সমস্যা আছে। হ্যাঁ, অর্থাৎ আরও যে বাচ্য তিনটা আছে, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্মবাচ্যের সাথে এই কর্তৃবাচ্যের কর্মের সঙ্গতি আছে, ক্রিয়ার এক জায়গার সাথে আরেক জায়গার সঙ্গতি আছে, কিন্তু কর্তার কোথাও কোনো সঙ্গতি নাই। একটা কর্তা আর একটা কর্তার কি বলে যে সাথে একদম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ সেপারেট, সম্পূর্ণ স্বতন্ত্র। এখানে কোনো ঝামেলা থাকার কথা না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা চলে যাব কর্মবাচ্য। চলে যাব কর্মবাচ্য। আমরা এইটুকু রেখে দিব, কারণ এইটা আমাদের কাজে লাগবে সামনে। প্রত্যেকটা বাচ্চে এই তিনটা গঠন লাগবে। তাহলে আমরা এবার লিখবো হচ্ছে কর্মবাচ্য। যে বাচ্চের ক্রিয়াপদ এবার এখানে হবে কি? কর্তার অনুসারী হয় তাকে কর্মবাচ্য বলে। শেষ। তাহলে ক্রিয়াপদটা যদি কর্তাকে ফলো করে হয় তাহলে কর্তৃবাচ্য, তাহলে কর্মকে ফলো করলে কি হয়? কর্মবাচ্য। কেমন? তাহলে অ্যাক্টিভ ভয়েসে যেমন অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, ডাইরেক্ট কর্তা করছে। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়, এখানে ডাইরেক্ট করছে না, ওইটা একটু ঘুরাইয়া করা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার বললাম যে বাচ্চের ক্রিয়াপদ এটা কি লিখলাম? কর্মের অনুসারী হয়। যে বাচ্চের ক্রিয়াপদ কর্মের অনুসারী হয় তাকে কি বলে? কর্মবাচ্য বলে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আসো এখন দেখি যে এই কর্মবাচ্যের গঠনটা কেমন। কর্মবাচ্যেও সেম। কর্তাটা বাক্যে বিশেষ্য সর্বনাম পদ হবে, যেটা আমাদের কর্তৃবাচ্যের সেম জিনিস ছিল। এইটা সব ক্ষেত্রে ঘটবে। এখানে এখন আসো, এখানে তৃতীয়া হবে। তৃতীয়া বিভক্তি আমরা লিখি, এভাবে লিখি, তৃতীয়া বিভক্তি হবে। তাহলে একটা জিনিস এখন আমাদের আলাদা হলো,
কর্তৃবাচ্যের কর্তাই হোক বিশেষ্য সর্বনাম, কিন্তু ওইখানে বিভক্তি থাকবে কি শূন্য, অলওয়েজ শূন্য। আর কর্মবাচ্যে এসে কি হয়ে যাবে, বিভক্তিটা তৃতীয়া। আমরা কর্মটা অ্যাজ অ্যাবাব বলে দেবো, অ্যাজ অ্যাবাব। অ্যাজ অ্যাবাব মানে কি উপরের মতোই, কর্তৃবাচ্যে যা ছিল তাই। এখন এখানে এসে দেখো, এখানে এসে হবে কি ধাতুর সাথে ত ইতো আনো, এরপরে হবে হ ধাতুর সমাপিকা ক্রিয়া কর্ম অনুযায়ী বা অনুসারী। এইবার বোঝো, আমার মনে হয় যে তোমরা অনেকেই এই স্ট্রাকচারটা বুঝতে পারো নাই, অর্থাৎ আমি এখনো বুঝাই নাই, এবার আমি বুঝাবো, ভালো করে খেয়াল করো। আমি বললাম কর্তা কর্ম ক্রিয়া স্ট্রাকচার আমরা কর্তৃবাচ্যে পেয়েছি। কর্তৃবাচ্যে আমরা কর্তা পেয়েছিলাম কি জাতীয় পদ, বিশেষ্য সর্বনাম, এখানেও বিশেষ্য সর্বনাম। তবে কর্তৃবাচ্যের চাইতে পার্থক্য কোথায় আছে, কর্তৃবাচ্যে কর্তাই ছিল কি, কোন বিভক্তি, কর্তাই ছিল শূন্য বিভক্তি, এখানে আছে তৃতীয়া বিভক্তি। আর এখানে কর্মটা একই রকম হবে, আর ক্রিয়াটা, এই ক্রিয়ার গঠনটা হবে ধাতুর সাথে অলওয়েজ ত ইতো আনো যুক্ত থাকবে, এর সাথে হ ধাতু সমাপিকা ক্রিয়া কর্ম অনুসারী হবে। কিভাবে হবে আমরা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো আমি বললাম এরকম বললাম যে রবীন্দ্রনাথ কোন পদ, রবীন্দ্রনাথ এখানে বিশেষ্য পদ। কর্তৃক বিভক্তি কি আছে, বিভক্তি তৃতীয়া আছে। গীতাঞ্জলি এটা কি পদ, এটা বস্তু। মুখ্য কর্মে কোন বিভক্তি থাকে, এখানে থাকে শূন্য বিভক্তি। তারপরে এবার আসো দেখো, আমরা বললাম লিখিত হয়েছে। তো দেখো এইটাকে তুমি যদি ভাঙো তাহলে ধাতু পাবা কি লিখ, আর বিভক্তি পাবা কি ইতো, আর হ ধাতু সমাপিকা হয়েছে। এই যে হ ধাতু সমাপিকা ক্রিয়া, হ থেকে কি হয়েছে, হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তাহলে এই যে এইটুকু লিখিত হয়েছে কি, লিখিত কর্ম অনুসারী, সমাপিকা ক্রিয়া কর্ম অনুসারী, লিখিত হয়েছে কি অনুযায়ী লিখিত হয়েছে, এই কর্ম অনুযায়ী লিখিত হয়েছে। কর্মটা কি, গীতাঞ্জলি। সুতরাং এখানে রবীন্দ্রনাথ লিখিত হয়নি, গীতাঞ্জলি লিখিত হয়েছে। তাহলে এই বাক্যের উপস্থাপন ভঙ্গিটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে হয়েছে কি, গীতাঞ্জলিকে ফলো করে তৈরি হয়েছে কি, লিখিত হয়েছে। সুতরাং এই যে ধাতু, আমরা যদি বলেন যে স্যার আপনি খালি একটা উদাহরণ দিলেন, ত ইতো দিলেন না, আমি বললাম পুলিশ কর্তৃক চোর, আমরা যদি এরকম বলি এই ধৃ ধাতু যোগ ত, ধৃত হয়েছে। হ্যাঁ, আমাদের প্রথমে বললাম আমাদের দ্বারা তাজমহল দৃষ্ট হলো হবে, দেখা হলেও হবে, দেখা আছে। হ্যাঁ, শিক্ষক কর্তৃক আমাদের ব্যাকরণ পড়ানো হলো, তাহলে আনো হলো হ ধাতু সমাপিকা ক্রিয়া। অর্থাৎ এটার শেষে অবশ্যই এরকম হলো, হয়েছিল, হবে, হওয়ার কথা, এইরকম টাইপের একটি ক্রিয়াপদ থাকবে। তাহলে এইটাই হলো কি আমাদের কর্মবাচ্য। ক্লিয়ার? এইবার চলো আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে চলো, 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে আমাদের ভাববাচ্য। ওকে, আমরা এবার চলে যাব ভাববাচ্যে। ভাববাচ্য যে বাচ্যের, আমরা এটা মিশাতে হবে, আমাদের এটা দিয়ে হবে না। আমরা যে বাচ্চে ক্রিয়াপদের ভাবটাই প্রধান, ক্রিয়াপদের ভাবটাই প্রধান, কর্ম থাকলেও তা নিষ্ক্রিয়, তাকে ভাববাচ্য বলে।
অর্থাৎ ভাব প্রধান। দেখো আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম, আমরা যখন প্রথমে বাচ্চার সংজ্ঞাটা বলি তখন আমরা বলেছিলাম বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলে, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। এই যে প্রকাশভঙ্গি, আমরা প্রকাশ যখন করতে যাচ্ছি, ভঙ্গিটা কি, কখনো ভঙ্গিটা আমাদের প্রকাশিত হচ্ছে, ক্রিয়ার ভঙ্গিটা প্রকাশিত হচ্ছে কর্তাকে ফলো করে, কখনো ক্রিয়ার প্রকাশভঙ্গিটা তৈরি হচ্ছে বা গড়ে উঠছে কর্মকে ফলো করে, আর কখনো কখনো দেখব আমরা কর্তা কর্মকে বেলি দেয় না। কে বেলি দেয় না? ক্রিয়া। সে ক্রিয়া কি করছে? নিজের ভাবটাকেই সে কি করছে? প্রধান করে তুলছে, নিজের ভাবটাকেই সে প্রাধান্য দিচ্ছে, সেইটাকেই কি বলা হয়? ভাববাচ্য বলে। আমরা আসলে ভাববাচ্যের স্ট্রাকচার কিন্তু আছে। আমরা যদি এরকম বলি, দেখো ভাববাচ্য আমি বললাম এরকম, এখানে কর্তা সেম হবে, বিশেষ্য অবলিক সর্বনাম হবে, সব জায়গায় হবে বিশেষ্য সর্বনাম। এর সাথে বিভক্তি থাকবে কি? বিভক্তি থাকবে দুইটা, একটা হচ্ছে দ্বিতীয়া, একটা হচ্ছে ষষ্ঠী। তার মানে আমি যদি কর্তাকেই ফলো করি তাহলে কর্তৃবাচ্যে শূন্য, কর্মবাচ্যে তৃতীয়া, আর ভাববাচ্যে দ্বিতীয়া ও ষষ্ঠী। আর এইটা কি হবে? এইটা হবে অ্যাজ অ্যাবাভ, আগের মতোই। অর্থাৎ যদি সেটা দ্বিকর্মক থাকে, অর্থাৎ ব্যক্তিবাচকে হলে তার সাথে বিভক্তি যুক্ত হবে তিনটা, দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী। আর যদি বস্তুবাচক বা গৌণ কর্ম থাকে তার সাথে বিভক্তি হবে মাত্র একটা, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। ক্লিয়ার? এইবার দেখো এখানে এসে দেখো, এখানে আমরা দুটা পাবো, ধাতুর সাথে ক্রিয়াটা গঠন তো ওই অনেকটাই কর্মবাচ্যের মতো। ধাতুর সাথে এটা হবে আ তে, এর সাথে হ ধাতুর সমাপিকা ক্রিয়া, হ ধাতুর সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, আ আতে, এই দুটো দিয়েই মোটামুটি এই ভাববাচ্যটা হয়। আমরা বললাম এরকম, আমার ভাত খাওয়া হলো না। দেখো বাক্যটা খেয়াল করো, আমার এটা কি আছে? সর্বনাম পদ আছে, সর্বনাম পদ আছে। এটা আমি যদি বলতাম এরকম রহিমের, তাহলে হতো, বিশেষ্য হয়ে যেত। বিভক্তি কি আছে? র, ষষ্ঠী। তারপরে ভাত অ্যাজ অ্যাবাভ, মুখ্য কর্ম, শূন্য বিভক্তি আছে। কেমন? খাওয়া, এখানে ধাতু আছে কি? খা যোগ আ, এই যে খাওয়া, খাওয়া, হ ধাতুর ক্রিয়া কি? হলো না। তাহলে আমি এরকম বললাম, এই দেখো, এই তোমাকে ঢাকা যেতে হবে। তাহলে তোমাকে, তোমা মূল রূপ, কে দ্বিতীয় চিহ্ন, কে, তোমাকে, ঢাকা অধিকরণবাচ্য শব্দ, যা যোগ তে, ধাতুর সাথে তে যুক্ত হয়েছে, হয় ধাতুর, হ ধাতুর সমাপে এক ক্রিয়া হবে। সুতরাং এইভাবে তুমি যদি ফলো করো তাহলে তোমার জন্য বাচ্য নির্ণয় করাটা খুব কঠিন কাজ হবে না, একেবারে সোজা হবে। এবার আমরা আরও একটি প্রকার জানব, সেই প্রকারটির নাম হচ্ছে যে কর্মকর্তৃবাচ্য, বা যেটাকে বলা হয় কি কোয়াসি প্যাসিভ। এই জিনিসটা কি, তারপর আমরা একটু ছোট্ট করে বাচ্য পরিবর্তনের নিয়মগুলো, নিয়ম তো নাই, এইটাকে আমি টেকনিক্যালি দেখায় দেব, তোমরা শুধু দেখে নিবা যে আমি কি করে এটাকে পরিবর্তন করব গঠনটা। অ্যাকচুয়ালি আমাদের কি বলে যে এর মধ্যে যে এমসিকিউগুলো থাকে, তুমি যদি শুধু গঠনটা ফলো করো তাহলে সকল এমসিকিউ তুমি পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, চলো এবার আসো আমরা কর্মকর্তৃবাচ্য জিনিসটা কি একটু দেখে নিই। খেয়াল করো, কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য এই জিনিসটা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু একটু মনোযোগ দাও এইটাকে, যে জিনিসটা আসলে কর্মপদ, এইটা বেসিক্যালি কর্ম, কিন্তু সে ভূমিকা নিয়েছে কর্তার। জিনিসটা কর্ম কিন্তু ভূমিকা নিয়েছে কর্তার।
সাপোজ আমরা এরকম বলি যে এই দাঁড়া, দরজা খুলছে, দরজাটা যে খুলে যাচ্ছে দেখতে পাচ্ছি, দরজাটা নিজে নিজে খুলে, বাঁশি বাজছে। আমরা তো অনেকেই বলি, এই কলমটা কি কলম রে, দারুণ লিখছে। কলম কি লেখে? লেখি তো আমি তুমি, তাহলে কেন বলি কলমটা লিখছে? তাহলে এখানেই এই জিনিসটা, তাহলে এটাকে আলাদা করা হলো কেন, এটাকে কেন বাচ্চের প্রকারভেদের মধ্যে আনা হলো না, সেইটা আমরা একটু দেখাই দেবো তোমাদের। হ্যাঁ, তাহলে খেয়াল করো যে কর্ম কর্তৃবাচ্য জিনিসটা বেসিক্যালি কর্ম, কিন্তু বাক্যে তার ভূমিকা থাকে কর্তার। তাহলে যে বাচ্চে আমরা বললাম যে কর্ম হয়েও কর্তার ভূমিকায়, কর্ম হয়েও কর্তার ভূমিকায় ব্যবহৃত হলে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। এইটা হচ্ছে সহজ সংজ্ঞা। আচ্ছা, এখানে একটা নোট দিই তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ। কর্ম কর্তৃবাচ্যের যে কর্তাটা হবে, হ্যাঁ তোমরা একটু লিখে নাও, এই কর্তা অলওয়েজ, সব সময়, অলওয়েজ না, সব সময় অপ্রাণীবাচক বা বস্তুবাচক হবে এবং মূল কর্তা আড়ালে থাকবে। এইটুকু আমাদের ভাবের জন্য, ভাব বোঝানোর জন্য। বাক্যে কিন্তু ওই বেটাই কর্তা, তার জান প্রাণ থাকুক আর না থাকুক, সেইটা বড় কথা না। আমি এখন বলছি, এরকম লিখলাম, কলমটা দারুণ লিখছে, আমি এরকম বললাম, বা আমি বললাম এরকম, গ্লাসটা ভেঙে গেল, এরকম লিখলাম। এখন দেখো, কলম কিন্তু লিখতে পারে না, তাহলে এইটা অপ্রাণীবাচক হয়েও এই বাক্যটা লিখছেটাকে, আমি বললাম করিম চিঠি লিখছে, এই মাইশা চমৎকার পড়ছে, এইরকম বাক্যের মতোই তো এটা একটা বাক্য, কলমটা দারুণ লিখছে। তাহলে আমরা সাধারণত জানি যে বাক্যের কর্তা খুঁজতে হলে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে প্রশ্ন কে লিখছে? কলম। কলম কি লিখছি তো আমি, এটাই হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তাহলে এটাকে বাচ্চার মধ্যে আলাদা করা হলো না কেন? শুধু একটি মাত্র কারণ, যে এর লেখার যোগ্যতা না থাকা সত্ত্বেও সে লিখতে পারে কখনো কখনো বাক্যের মধ্যে, তা না হলে এইটা কর্তৃবাচ্যের মধ্যে পড়তো। কে লিখছে, তাহলে এই লিখছেটা ফলো করে হয়েছে কাকে? কলমকে। বাক্যে কলম কর্তা, সুতরাং এটি কর্তৃবাচ্যের উদাহরণ। হ্যাঁ, এরকম অসংখ্য উদাহরণ তোমরা পেয়ে থাকবে। সাপোজ যেমন ধরো এইরকম আছে উদাহরণ, অসংখ্য উদাহরণ আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ডে এসেছে আমরা বলতে পারি। যেমন ধরো যে বাঁশি বাজে ওই মধুর লগনে, অনেকবার এসছে। রিক্সাটি দ্রুত চলে, তাহলে বাঁশিতে একা বাজে না, ঘুড়ি উড়ে বা আকাশে ঘুড়ি উঠছে, কেউ তো উড়াচ্ছে, নাটাই তো কেউ ধরে আছে। বা হতে পারে সুতি কাপড় অনেক দিন টেকে, বা এরকম হতে পারে যে ট্রেন চলে, হ্যাঁ বৃষ্টি পড়ে। এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। আমার মনে হয় যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা তো আছি, কিশোর বাতায়ন আছে, তোমরা এই লাইভের নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন কথাটা হচ্ছে যে আমরা যে জিনিসটা আমরা করতে চাই সেটা হলো এইরকম যে আমরা এখন সাপোজ তোমাকে বাচ্য পরিবর্তন করতে দিল, আমি লিখলাম যে আমি বই পড়ছি। তাহলে এখন দেখো, আমি বই পড়ছি, তাহলে আমি হবে আমার। আমি যদি এটা কর্মবাচ্যে যদি আমাকে বলা হয় যে এটা কনভার্ট করো, তাহলে আমি হবে আমার। এখানে কর্ম যখন হবে তখন কর্তার পরে কি আসবে? একটা তৃতীয়া বিভক্তি আসবে, দ্বারা হবে। বই থাকবে, পড়ছি ধাতুর সাথে ইতো লাগায় দাও বা আ লাগাও,
তাহলে পঠিত বা পড়া, আমার দ্বারা আমরা সহজ করে যদি বলা হয় বই পড়া, এটা কোন কালে আছে? ঘটমান বর্তমান, এটা ঘটমান বর্তমানই হবে। আমার দ্বারা বই পড়া হচ্ছে, এই তো, যেহেতু পড়া আর হ ধাতুর কী হবে? সমাপিকা ক্রিয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি স্ট্রাকচারটা ফলো করো, আমরা যে স্ট্রাকচারটা দিয়েছি সেইটা যদি ফলো করো, তাহলে কোনো মতেই তোমার ট্র্যাকের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। আমি যদি এরকম বলি এই কাছাকাছি ভাব, তাহলে এটা কি হবে? আমার দিতে দিয়ে, হ্যাঁ, বই পড়া হচ্ছে, একই জিনিস হবে। এটা শুধু এখানে দ্বারাটা থাকবে না, এই তৃতীয়টা হবে না, তাই এটা ভাব হয়ে গেল, এটা কর্মবাচ্য হয়ে গেল। বোঝা গেল? আমার মনে হয় যে তোমরা জিনিসটা খুব ক্লিয়ার করে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আসবে। আমি শুধু কয়েকটি উদাহরণ দিব তোমাদের এক্সারসাইজে, দেখি কারা কারা পারো। আমি শুধু একবার দেখতে চাই যে কারা কারা এটা করতে পারছো, কারা পারছো না। আমি দুটি উদাহরণ দিব এখন। আমি বলবো যে এইরকম লিখলাম যে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, এইটাকে কর্তৃবাচ্যে কনভার্ট করে ঝটপট কমেন্ট বক্সে দাও। এই গেল এক। 2 নাম্বার আমরা লিখলাম এরকম যে বাবার বই পড়া হলো। ঝটপট আমরা একটু দেখতে চাই কারা কারা এইটা পারলে। এইটাকে পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, এইটা কর্তৃবাচ্যে কনভার্ট করবা। আর বাবার বই পড়া হলো, এটি কর্মবাচ্যে কনভার্ট করবে। আমি শুধু এক নজর দেখতে চাই কারা কারা এইটা করে ফেলেছ। আমি এখনও কিন্তু দেখতে পাইনি কারা আছো, আমি কিন্তু এখনও দেখতে পাইনি যে পারলে কিনা। দুঃখিত, আমি কাউকে কিন্তু এইটা করতে দেখতে পাচ্ছি না। অবশ্য আমার এইটা আমার আইপ্যাডটা একটু নেট কানেকশানটা উইক দেখতে পাচ্ছি এখান থেকে। যাই হোক, আমি এটা দেখে নিব। শুধু তোমাদের আমি আরও কয়েকটা নির্ণয় করতে দিব। হ্যাঁ, তোমরা এইটা নির্ণয় করে সবাই হচ্ছে কমেন্ট বক্সে দিবে, আমি ক্লাস শেষে এটা দেখে নেব। হ্যাঁ, তাহলে বাচ্য পরিবর্তন করো, বাচ্য পরিবর্তন করো। এই দিলাম আমি 5টা দেব। বাচ্য পরিবর্তন করো। 1, সে যেন আসে, এটাকে ভাব বাচ্যে কনভার্ট করবা। 2, তোমরা কখন এলে, এটাও ভাব বাচ্য করো। 3, আমরা সাপ মারলাম, এটা কর্মবাচ্যে কনভার্ট করো। আমরা সাপ মারলাম। 4, আমা কর্তৃক বাচ্য পঠিত হলো, এটা কর্তৃবাচ্য করো। 5 হবে
আমার এ পথ চেনা নেই, আমার এ পথ চেনা নেই। আমার বিশ্বাস তোমরা পারবে। এই 5টি জিনিস অর্থাৎ 5টি বাচ্য তোমরা সহিশুদ্ধভাবে নির্ণয় করে কমেন্ট বক্সে দিয়ে দিবে। বোঝা গেল? আচ্ছা, শুধু এখানে আমি একটি জিনিস তোমাদের সাথে অ্যাড করতে চাই, যে যখন বাচ্চটা তোমরা কনভার্ট করবে, একটি বাচ্চ থেকে আরেকটি বাচ্চ যখন তোমরা চেঞ্জ করবে, সাপোজ আমি এটা হয়েছে এই 5টা। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে তারপর তোমাদের দেখাই দিচ্ছি। এটা মুছে দিলাম আমি, যারা তুলতে পারোনি নিচে থাকলেও ভিডিওতে দেখে নিবা। আমি এখানে শুধু একটা অ্যাড করব, সেইটা হচ্ছে ক্রিয়ার কাল যেন মানে পরিবর্তন হয়ে না যায়। ক্রিয়ার কাল সব ঠিক আছে, কিন্তু ক্রিয়ার কাল পরিবর্তন হয়ে গেল, তাহলে তুমি ইউ উইল গেট এ 2 চমচমস। তুমি 2টা চমচম পাবা, গোল্লা পাবা, রসগোল্লা গোল গোল, অর্থাৎ নম্বর পাবা না তুমি। কারণ কি? ক্রিয়ার কাল কোনো মতেই চেঞ্জ করা যাবে না। একটা উদাহরণ দিই, সাপোজ আমরা দেখলাম তুমি দেখো যে আমি লিখলাম যে আমি বই পড়ছি, বা লিখলাম আমি বই পড়লাম। তাহলে আমি লিখলাম, এখন আমার দ্বারা বলতে পারি অথবা আমা কর্তৃক বলতে পারি। আমা কর্তৃক বই পঠিত হলো। আমি এখন এটাকে এরকম করে দিলাম, এই পড়লাম আছে সাধারণ বর্তমানকালে, সাধারণ অতীতকালে। এখন তুমি এইটাকে করে দিলা কি? পঠিত হয়েছে, আছে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ পুরা ঘটিত বর্তমান করে দিলা, তাহলে তুমি চমচম পাবা। বা আমি এরকম বললাম, আমি বই পড়েছি, তাহলে আমা কর্তৃক বই পঠিত হয়েছে হবে। এখন তুমি বললাম যে আমা কর্তৃক বই পঠিত হলো, তাহলে এখানে বলেছে পড়েছি, এখানে তুমি দিলা কি? হলো। হয়েছে দাওনি তুমি, হলো। তাহলে তুমি কি হবে? চশমা পেয়ে যাবা, চশমা, কোনো সন্দেহ নাই। সুতরাং এইটা তোমাকে মাথায় রেখেই কি করতে হবে? কাজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে ছকে ছকে এই বাচ্য পড়লাম, আমার মনে হয় না যে কোনোটা দিক বাদ পড়েছে। আমরা একেবারেই বাচ্চের নাড়ি নক্ষত্র শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমরা পড়লাম। এর মধ্যে যদি কারো কোনো সংশয়, কারো কোনো সন্দেহ, কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, সেইটি হচ্ছে যে আমরা আজকে কি পড়লাম বাচ্চার একটু রিভিউ করে দিতে চাই। আমরা শুরুতেই পড়লাম হচ্ছে বাচ্য, এর অর্থ কি? বাচ্য শব্দের অর্থ বক্তব্য, সংজ্ঞা হচ্ছে বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়ার কর্তা বা ক্রিয়া বা ক্রিয়ার ভাবটাই যে কখনো কখনো প্রাধান্য পেয়ে ক্রিয়ার যে রূপ হয়, সেটি হচ্ছে কি? বাচ্য। বাচ্য 3 প্রকার। একটি হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কর্তৃবাচ্য বলে যে বাক্যের ক্রিয়াপদটা কর্তার অনুসারী হয় বা কর্তা অনুযায়ী গঠিত হয়, সাধিত হয়, তাকেই কর্তৃবাচ্য বলে। কর্তৃবাচ্যের স্ট্রাকচারটা আমরা বলেছি, কর্তায় বিশেষ্য বিশেষণ হবে এবং বিশেষ্য সর্বনাম হবে এবং কর্তার সবসময় শূন্য বিভক্তি থাকবে। কর্মটা 2 রকম হতে পারে, মুখ্য হতে পারে, গৌণ হতে পারে। ব্যক্তিবাচক কর্মটাকে আমরা গৌণ কর্ম বলছি, সাথে দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী। এবং বস্তুবাচক কর্মটিকে আমরা মুখ্য কর্ম বলছি, সাথে শূন্য। এবং ক্রিয়াপদটা সমাপিকা হবে এবং কর্তার অনুসারী হবে। শেষ। এরপরে কর্মবাচ্য আমরা বললাম যে যেই বাচ্যের ক্রিয়াটি কর্মের অনুসারী হয় তাকে কর্মবাচ্য বলে। কর্মবাচ্যের বাচ্যটা হবে বিশেষ্য বা সর্বনাম হতে পারে, এর সাথে বিভক্তি হবে একটি, তৃতীয়া। কর্মটা হবে কর্তৃবাচ্যের মতোই, এর ক্রিয়াপদের গঠনটা হবে ধাতুর সাথে ত, ইত, আনো, এর সাথে হ ধাতু সমাপিকা ক্রিয়া। শেষ। এরপরে ভাববাচ্য, যে বাচ্যটাতে কি ক্রিয়ার ভাবটাই প্রধান, কর্ম থাকলেও তা থাকে নিষ্ক্রিয়, তাকে কি ভাববাচ্য বলে। একটি কথা তোমাদের নোট ছাড়া পড়েছিল, সেটা ভাববাচ্যের ক্রিয়া সব সময়, এটাই লিখে রাখবা, ভাববাচ্যের ক্রিয়া সব সময় নাম পুরুষের হয়। খাওয়া দাওয়া, আসা যাওয়া, এটা কি নাম পুরুষ, মানে নাম পদ, বিশেষ্য পদ, এটাই নাম পুরুষের হয়। এর সাথে বিশেষ্য সর্বনাম কর্তাটা হবে, এর সাথে বিভক্তি থাকবে 2টি, একটি দ্বিতীয়া, ষষ্ঠী। কর্মটা কর্তৃবাচ্যের মতোই হবে, এর ক্রিয়াটা হবে ধাতুর সাথে হচ্ছে
আতে হধাত সমাপিয়া ক্রিয়া। আর একটি আছে কোয়াসি প্যাসিভ ভয়েস, যেটাকে কর্মকর্তৃবাচ্য বলে। জিনিসটা বেসিক্যালি কর্মপদ, কিন্তু বাক্যে ভোং ধরে, ঢং ধরে, ভাব ধরে কর্তার। এই জন্য কর্তা হয়েও কর্ম হয়েও যে কর্তার ভূমিকা পালন করে তার নাম হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ক্লিয়ার? যেমন ট্রেন চলে, ঘুড়ি উড়ে, তারপরে কলম ভালো লেখে, বাঁশি বাজে ওই মধুর লগনে, রিক্সাটি দ্রুত চলে, মেলা বসেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকের আমাদের কার্যক্রম এই পর্যন্তই ছিল। যদি কারো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, কিশোর বাতায়নের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।